এই গণমঞ্চে উপস্থিত সংগ্রামী সাথীগণ এবং তার পাশে দাঁড়িয়ে যারা আমাদের আলোচনা এবং বিভিন্ন তাদেরকে আমি জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে প্রথমে সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আপনারা সবাই জানেন আমরা 10,323 চাকরিচ্যুত শিক্ষক এবং তৎকালীন হাইকোর্টের চিফ জাস্টিস দীপক গুপ্তার জাজমেন্টের এখানে আলোচনা করতে গেলে অনেকটা বিষয়ে আলোচনা করতে হয়, সেগুলি অনেকে আমরা এখনো দ্বিধামুক্ত। আমি বলব তাদেরকে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি তৈরি করেছি তার মূল লক্ষ্য আমাদের সবার জানা দরকার। শুধু রাজনৈতিক মঞ্চ না, কারণ আমরা সবাই জানি ভারতের নাগরিক হিসাবে যার যার ব্যক্তিগত পলিটিক্যাল ফিলোসফি থাকতেই পারে, সেটা আমি 100% স্বীকার করি, কিন্তু আমাদের স্থায়ী সমাধানের জন্য এবং আমি যারা আলোচনা করেছেন এবং পরবর্তী কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির যে মূল বিষয় সেই বিষয় সম্পর্কে ওনারা আলোচনায় অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির মূল যে আলোচনা বিষয় সেই সেটা হলো বাদ হতে যাচ্ছে। আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির যে মূল দাবি সেটা হলো আমাদের পার্মানেন্ট সলিউশন। যাদেরকে আবার শিক্ষকতার চাকরিতে লাগতে পারে তাদেরকে সেই 127 অ্যাপ্লাই করেন এবং যাদের নামে সরকারে এবং প্রমাণিত হয়েছে তাদেরকে অল্টারনেট জব হিসাবে রাজ্য সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছিল যে 12,000 পোস্ট, সেটার মধ্যে তাদেরকে একজন করা টাইম হবে। সেটাই হল জয়েন্ট মুভমেন্ট কমিটির মূল আমাদের দাবি। কিন্তু আমরা বলবো সবার কাছে আমরা তুলে দেওয়ার জন্য শুধু আমরা 12,000 পোস্ট সেটাই কিন্তু আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে জয়েন্ট মুভমেন্ট কমিটির তিনটা দাবিতেই আমরা এখানে আলোচনার বিষয় করতে হবে। যাই হোক, সরকার জাজমেন্ট অনুসারে যখন 2014 সালের 7 মে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টে কতগুলি প্যারা ছিল, সেই প্যারাকে তৎকালীন রাজ্য সরকার তৎকালীন মন্ত্রিমণ্ডল আলোচনা করেনি। সরকারি খাতিরে বলতে হয় যদি 122 প্যারাকে তখন বিশ্লেষণ করা হতো, এলিগেশন ছিল শুধু তাদের সিলেকশনকে সেট করা হয়েছিল এবং তারা 2014 31 ডিসেম্বর পর্যন্ত ওই স্কুলে চাকরি করতে পারতেন। 122 সম্পূর্ণভাবে উল্লেখ আছে সেটা, কিন্তু তৎকালীন রাজ্য সরকার এবং আমি এই কথা বলতে চাই, ওই 125 প্যারা পরবর্তীকালে চাকরিতে যোগদান করেছিল, ওই 125 প্যারা নিয়ে কিন্তু যারা পরবর্তীকালে তাদের যে চাকরি সেটা যুক্ত হয়ে রেগুলার বেসিসে এখন তারা চাকরি করে। এখন প্রশ্ন হলো 125 অ্যাকসেপ্ট হয়, তো 127 কেন অ্যাকসেপ্ট হয় না? 125 অ্যাকসেপ্ট হয় তো 127 তো অ্যাকসেপ্ট হওয়ার কথা। 127 অনুসারে যাদের নামে রিভাইজ চাকরি হওয়ার কথা ছিল, যাদের জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই অনুসারে তাদের চাকরি চলে যাওয়ার কথা ছিল। ফর এক্সাম্পল 2012 সালে যখন বিজ্ঞান শিক্ষকরা চাকরিতে নিযুক্ত হয় তখন কিন্তু 1,000 জনকে অফার ছাড়লেও কিন্তু শুধুমাত্র 962 জন চাকরিতে যোগদান করে এবং সেই 962 জনের মধ্যে শুনতে একটা অংশ 535 সেটা দীপক গুপ্তার জাজমেন্টের মধ্যে ছিল, যে পৃষ্ঠাতে এটা উল্লেখ আছে আমজাদ হোসেন পার্সেন্টেজ
এখানে চারজনকে বাদী করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে বাদী করা হয়েছিল। এখন আমার বক্তব্য হল, তৎকালীন রাজ্য সরকার এই চারজনকে আমাদের সঙ্গে অ্যাডহক বেসিসে কেন নিযুক্ত করেনি? এটাকে আইনের মধ্যে দুই ধরনের ব্যবহার না? আইন তো সবার সমান হওয়ার কথা ছিল, কেন ওই চারজনকে বাদ দিয়ে বাকি 10 জিডি, পিজিডি এবং 13 ইউজিডিকে টার্মিনেট করা হয়? আমরা বলবো তাদের সঙ্গে বিমা কৃষ্ণ আচরণ করা হয়েছিল তখন তার সময় থেকে। ঠিক বর্তমান রাজ্য সরকার কিন্তু যদি আমাদেরকে রক্ষা করতে চায়, এগুলো রক্ষা করতে পারে, তার জন্য আমরা একটা আমাদের প্রস্তাব রাজ্য সরকারের কাছে তুলে ধরেছিলাম। কারণ আমরা যখন সুপ্রিম কোর্ট 2020-এ যখন জাজমেন্ট দেয়, তখন ওই জাজমেন্টের মধ্যেই আমাদের কাছে যে 10-2-3 নম্বর করাতে যাদের যে পিটিশনারকে চাকরি 127 অনুসারে এখনো কিন্তু প্রোটেক্টেড, কিন্তু চেষ্টা করছে যে তৎকালীন যখন বিপক্ষতার বেঞ্চে আমাদেরকে চলছিল তখন নাকি আমরা যারা পিটিশনার ছিল তারা আমরা কোনো আবেদন করিনি। আমি এখানে বলতে চাই, বিপক্ষে আমাদেরকে পার্টি করা হয়নি। বারবার আবেদন করা সত্ত্বেও বিচার ব্যবস্থা কোনোখানে আমাদের যে বক্তব্যকে কর্ণপাত করেনি এবং আমাদের বক্তব্যগুলি তারা বোঝার চেষ্টা করেনি। এখানে রাজ্য সরকার আমরা যখন প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্টে, তখন এফিডেভিট জমা দিয়েছিল রাজ্য সরকার। ওই এফিডেভিট গুলো রাজ্য সরকার 58টা পিটিশনকে প্রাপ্ত করার পরে 465 জনকে তারা নোটিশ করেছিল, এটা প্রমাণ। এবং 526 ওই দেশের একটা অংশ তখন চালু করা হয়নি। সেটা অপ্রিয় সত্য কথা কোনো মহল থেকে তখন সেটাকে অমান্য করা হয়েছে। আমি বলবো জিটি এবং 13 ইউজিটির মধ্যে যদি আমরা বিচার করে সাইবল 10 জিটি বিজিটি 13 ইউজিটিও যদি 10% সাইড হয় আর জায়গা 7% গোबां जों दाउ सा पर्यन्त जुदियावनो बुजिया होनदों सिनि दाखोरावखौ आं बार साननो सुगौ अलागो हायासो खालामनांगौ आं साननो सुगौ डिप्रेसनाव बे बुद्धिजीबी आइनजीबी राजनीति खेलेर समाजकर्मी रक्तिफोर हिउमेन राइट्स बिरफ्रा माथा जाय गोबां एनजिअ इउपिएफ सरकार गरखिनि खालामनो सुनानै नोंथां साननायखौ सरकार बार गावखौ या जुरखाय गावखौ अजागावसो माइबाफोर कमिटिखौ गभीर चाप खालामगा जों साइमोनो 10,323 पिटिशनाव 3,500 टिप्रासार दङ और 3,500 टिप्रासाराव एकमात्र बे जीविकानि उद्देश्य शुधुमात्र सरकारी चाकरी हो उनी राजकोषा हामी भूपालको बिहामा कामसा पर्यन्त चिन्ह पगलগুলো खिलाया বা জিন্দাবাদ সরকারকে সেনাবাহিনী সিট করার পর পাওনা হারার পরে আমার বাকিটা সাধারণত খালি চিনি যে তাবক সিংজার কয় কমিউনিটি সম্পর্ক শোনায় তার নিকাবি চিন্তিত এখন নগরী ফেলে দেখা এডিসি এরিয়ান স্কুলত অলরেডি 255টা স্কুল সিঙ্গল মাস্টার থেকে এবং আগামী শিক্ষা বছর সারা মাস্টার স্কুল বন্ধ হয়ে গেল আর স্কুল যদি বন্ধ হয়ে থাকে তাহলে চিনি বিশিন্নীয় যে রেন্দ্রবা শ্রেণী দঙ্গের বড় এবং जों साइमोनो चिनि चाकरि खामानि परे ताबो काबियाम चायो परि मुसे बिए पास एमए पास खामानि परे 10 बोसोरनि परे चाकरि मोनो चाकरि मोनबाय थागौ कम हायला खालामनो ताबो तासा प्रश्न खाजा खरच थागि और प्रश्न थाके ताबो चाकरि 10 बोसोर चाकरि थाके 7 बोसोर चाकरि थाके बिया चाकरि मोनबाय थागौ तानि बागै कोनो जोंना अर्थनैतिक भाबे आक्रमण खालामनो नङा राजनीतिक उद्देश्य प्रमाण तबे चाकरिखौ टार्मिनेसन অকম বুঝিলেন না নাই তাই কাছে প্রকাণ্ড আর দেখা পাওয়া হচ্ছে জগতের থাকা আগামী দিনে চিনি সাংবাদিক পরীক্ষাকে হয় থাকা তাই কাছে বরাদ্দ করা পাবনা শিক্ষালীরা আমরা বুদ্ধিজীবী মহল রাজনৈতিক মহল কলকাতার চক্রান্ত করে চিন্তাকে টার্মিনেট করে এবং প্রাইসরা যদি আসামীয় জনবাসীর নামে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে থেকে কোন দরকার না ওই সময় যদি আমাদেরকে রক্ষা করতে হয় সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকার ছিল না রাজ্য সরকার যদি 2014 সালে অল্টারনেট সরকার যদি যে ব্যবস্থা করতে পারতাম কেন তখন রাজ্য সরকার যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে সেই নিয়ে আমাদের প্রশ্ন থাকে না
কেন তৎকালীন সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সেই যুবকটা জাজমেন্টকে বহাল রেখেছে, তাহলে কেন 127 অ্যাপ্লাই করলে? 127 কেন অ্যাপ্লাই করলে? অনেকে বলে 127 যুক্তিযুক্ত না, তাহলে 125 দিয়ে তারা ট্যাগ দিয়ে আমাদের সঙ্গে চাকরি করে, চাকরি আবার পায়, তারা কি বলে? সেটাও তো আমাদের মনের মধ্যে প্রশ্ন। এবং আবার আমি দেখো তার আছে যে তার বিরুদ্ধে তিনি চাকরির ক্ষমতা বেশি ঘুষরা বিভিন্ন কৌশল করাচ্ছিল, চক্রান্ত খেলেছিল, অর্থনৈতিক আক্রমণ করে। সাইমন খান 30 বছর সেখানে তিনি করেন, এটা অবস্থা সম্মানে তিনি কামিয়ানকে মাধ্যমিক পাশে পাচ্ছে এই পাশ ক্ষেত্রে। কিন্তু আস্তে আস্তে শোনা যাবে যখন বছর 2020 সাল পর্যন্ত সবাইটা শিল্পী প্রসার ছিল, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং প্রফেসর, এবং বিসিএস অফিসার, পদর অফিসার। কিন্তু তাদের খাতে যদি চিনি বড় আসামীয় সরকার চাকরি ওই চাকরি খাইয়া আনতাম কি ডাক্তার এমবিবিএস বেকার কম প্রসঙ্গ ছিল ডাক্তার से बेकार, इंजीनियर बेकार, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খেতে তার রিলেশন নেই। আমাদের উদ্দেশ্য কেন? উদ্দেশ্য একটাই, অর্থনৈতিকভাবে শুধু আক্রমণ থেকে নেই। আমাদের শুধু আন্দোলন শুনিয়ে যুদ্ধ হওয়া চীনা আন্দোলন চলে নাই, একটা বিগত ফাইট সাইমেন্টা 2012 সাইন্স বাসিন্দা বাদে রাজ্য সরকার আগেই বলে একটা নদী করি 2012 সালে সহযোগিতা করে। এবং রাজ্যের পুরো একটা পত্রিকায় একদিন উল্লেখ হয়েছে যে 2012 সালে বিজ্ঞান শিক্ষকদের সাথে নাকি ত্রিপুরা হাইকোর্ট যুদ্ধ শুরু করেছে। 2010 শিক্ষকদের যখন চাকরি পাঠিয়েছে ধরে যায়, তখন থেকে এই সমস্ত কথা উল্লেখ করে নাই, তখন থেকে এই সমস্ত কথা উল্লেখ করা হয় নাই। তো বুঝতে শুরু কর, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে উল্লেখ করি না, এই কথাটা মানতে হবে। যদি কেউ মানব না মানব, আমি ব্যক্তিগতভাবে এই কথাকে মানি। যদি আমাদেরকে রক্ষা করতে পারে তাহলে ভারতকে রক্ষা করতে পারে, এবং ভারতকে যদি রক্ষা করতে পারে আমাদেরকেও তো রক্ষা করতে পারে। এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী আমাদের কর্মমঞ্চে শুরু হওয়ার ঠিক একদিন আগে 6 তারিখ আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম, এবং আমাদেরকে বাঁচানোর জন্য যে রাস্তা সেটা আমি আলোচনা করেছিলাম। কিন্তু আমি প্রমাণ সহকারে, তথ্য সহকারে ওনার কাছে উপস্থাপন করার সত্ত্বেও কিন্তু উনি রাজি না। কেন কেন আমি বলে উনি বলে না। তখন আমি দীপক গুপ্তার যে জাজমেন্ট, সেই জাজমেন্টের কপিটা আমি ওনার সামনে তুলে ধরেছিলাম। দেখুন 47 নম্বর পৃষ্ঠাতে কি লেখা আছে, এবং এই 47 নম্বর পৃষ্ঠা অনুসারে আমরা যখন সুপ্রিম কোর্ট তখন রাজ্য সরকার কি বলেছে, রাজ্য সরকার বলেছে 58টা রিট পিটিশনকে প্রাপ্তবেদন করে 465 জনকে নোটিশ করা হয়েছিল, এবং এখানে একটা অংশ সেটা হলো 537 কেন আপনি বারবার অবলম্বন করেন। এবং বর্তমান যে রাজ্য সরকার এখন 17 নভেম্বর হাইকোর্টে যে বিজেপি জমা দিয়েছে সেখানে উল্লেখ করেছে যে এই 4 জন আমাদের দেশের সঙ্গে যুক্ত। তাহলে আমি কি করে বলতে পারেন যে এই 4 জন আমাদের সঙ্গে যুক্ত না? তাদেরকে যদি 127 দিয়ে রক্ষা করতে পারে, আমরা যা একটা মামলার বক্তব্য ছিল না, আমাদেরকে কেন রক্ষা করতে পারবে না? কোনটা কোনটা চলে যায়। আবার যখন কোন মিডিয়ার সামনে কোনো সামনে সাধুগিরি আলাপ, যখন আমি পরিষ্কার অবৈধ কর্ম কিন্তু পরিষ্কার বক্তব্য, লোকশ্রীর বক্তব্য, আমি কোনো রাজনৈতিক মঞ্চের ব্যক্তি না, আমার ফিলোসফিটা আমি রাজনীতি করি, 100 বার আমি বলি, এটা আমার গোপনীয়তা ছিল, যেগুলো আমি ভারতের সংবিধানের অধিকার রয়েছে আমি ভোগ করি। কিন্তু সাংস্কৃতিক কারণে আমরা এই রাস্তায় যদি আমাদেরকে সাহায্য করতেন, আমরা কিন্তু আজকে আমাদের স্কুলে থাকতে পারতাম। কেন করেনি সাহায্য? কেন করেনি সাহায্য? দিন রাত আমরা এখানে কষ্ট করছি, আমাদের পুরা ছোট ছোট শিশু আরক্ষা প্রশাসনের ব্যক্তিরা দিন রাত আমাদের সহযোগিতা করতেন। এই আইনজীবীরা যদি এইভাবে দিন রাত আমাদের সহযোগিতা করত, আজকে আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। এই কথা কি ভুল? আমরা তখন তো আমাদেরকে কারো সাহায্যই করিনি এবং বলেছিল ভুল। কিন্তু বর্তমান রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করত, সুপ্রিম কোর্টে আমাদের চাকরি আমরা দিয়ে পেতাম, সেটাও বাস্তব সত্য। কিন্তু ওনারা কি করছেন জানা সত্ত্বেও তারা গ্রুপ সি নন টেকনিক্যালি উইদাউট ইন্টারভিউতে চাকরি দিবে বলে সুপ্রিম কোর্টে আবেদন করে। এখানে আমার প্রশ্ন, এখানে ওনারা কোন রাজ্যে কোন আদালত উইদাউট ইন্টারভিউ চাকরি অ্যালাউ করবে? জেনে
আবার আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ। জেনে ছিল না জেনে না চেষ্টা ছিল সুপ্রিম কোর্টে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু পারেনি। সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছুটাও হলে সঙ্গে আমাদেরকে সাহায্য করেছে সুপ্রিম কোর্ট, যার কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আমাদেরকে শেষ করে দিতে পারেনি। এটাও সত্য, কারণ সুপ্রিম কোর্ট তাদের জন্য কিছু একটা করতে চায়। কি করতে চায়? আমাদের কাছে জমা দিন এফিডেভিট করে। যদি ওই সময় বর্তমান রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে কাউন্টার এফিডেভিট করে আমাদেরকে সরকার যদি হয় রাজ্য সরকার সেই রকম এফিডেভিট যদি জমা দিত, তাহলে আমাদের চাকরি ওইখানে আমরা রক্ষা করতে পারতাম। কিন্তু করেনি, ষড়যন্ত্র করে আমাদের মধ্যে থেকে কোনো একটা অংশকে তাদের যে সিট এবং বিল করে সুপ্রিম কোর্টে আবার আপিল করিয়ে দেয়। আমি বলবো কি দান কি পান, কি রাম কি পান, সবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তা বলবো আমি, যদি তারা সাহায্য করতেন, যদি তারা আমাদেরকে সহযোগিতা করতেন, আজকে পাহাড়ের স্কুলের এই অবস্থা হওয়ার কথা ছিল না। এডিসি এরিয়ার স্কুলগুলি যদি আপনারা নেই কি কোনো কোনো স্কুল সম্পূর্ণ 10,300 চাকরি থেকে টার্মিনেট হওয়ার পর কর অফিসার একজন, হাই স্কুল শুধুমাত্র একজন কেবিটি কর অফিসার, স্কুল কি চলবে? শুধু আমি আমার দাবি জন্য রাস্তায় নামি তা না, আমরা যারা রাস্তায় আজকে আমরা কিন্তু আমাদের দাবির সঙ্গে সঙ্গে পাহাড়ের যে সমস্ত স্কুলগুলি বন্ধ সেইগুলিকে সচল করার জন্য রাজ্য সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছিলাম, কিন্তু রাজ্য সরকার আমাদের এই বক্তব্য রাজি না। ওনারা কি করতে চায়? ওই পাহাড়ের যে সমস্ত স্কুল, একদিকে অর্থনৈতিক চক্রান্ত, একদিকে স্কুলের চক্রান্ত। আমরা কোথায় যাব? কার কাছে যাব? কাকে বলবো আমাদের দাবি? তাই বলে আমি সবাইকে অনুরোধ করি এবং আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যুক্তিযুক্ত কিনা আপনারাই বিচার করুন। এখনো পাইনি। কেন পাইনি? আমরা কি করেছিলাম? তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুসারে যদি আমরা মূল্যায়ন করি, লাভ কার হলো? লাভ কার হলো? তন্ময়নাথ কি চেয়েছিল? সেও চাকরি চেয়েছিল এবং তন্ময়নাথের সঙ্গে যারা আবেদন করেছিল তারাও চাকরি চেয়েছিল, এবং যারা তন্ময়নাথকে দিয়ে সেটা আমাদের জানতে হবে, সেটাও জানতে হবে আমাদের কারা কারা। তন্ময়নাথ পলিসি অনুসারে রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে কি ছিল বলার অপেক্ষা না, শুনে একটা শব্দই আমি বলবো, নিটকে নিয়ে তখন চ্যালেঞ্জ করা হয়। তৎকালীন রাজ্য সরকার সেই সম্পর্কে কোনো বাস্তবসম্মত যুক্তি উত্থাপন করতে পারেনি। হাইকোর্ট ওই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিকে বাতিল করা হয়। যদি নিট শব্দটা 19 পার্লামেন্ট ইলেকশনের আগে ভারতের পার্লামেন্টে 124তম সংবিধান সংশোধনী আইনে নিট শব্দটা কিন্তু বৈধতা লাভ করেছে। সেখানে অনুসারে 10% রিজার্ভেশন, সেটা নিট আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছে কোন সময়ে 2020-এ। যদি নিট শব্দটা এখন আবেদন এই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি আইনসঙ্গত হবে না কেন? যদি ভারতের পার্লামেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে, আমরা যখন আবেদন করি সেটা হওয়ার কথা ছিল অ্যাপ্রুভ, কিন্তু হয়নি। কেন হয়নি সেটাও আমরা জানতে হবে। এবং কেরলের যে প্রসেস নিয়ে, কেরল সরকারের যে প্রসেস, আমাদের যে সিলেকশন প্রসেসকে মান্যতা দেয়নি, সেটাও আমাদের প্রশ্ন। এবং আমাদের কেস যখন চলছিল সুপ্রিম কোর্টে, তখন বাকি দুইটা রাজ্যে কেস হয়েছিল, একটা হলো হিমাচল প্রদেশ আর একটা হলো অন্ধ্রপ্রদেশ। হিমাচল প্রদেশের কেসও সেই রকমই ছিল, সেটা হলো রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি 2003-কে নিয়েই। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি বলে, তোমরা চাকরি পাইনি বলে এই রিভাইস এমপ্লয়মেন্ট পাস করে দিয়েছে। হিমাচল প্রদেশের আবেদন যারা চাকরি পায়নি রিভাইস এমপ্লয়মেন্ট পলিসি অনুসারে, তাদের আবেদনকে খারিজ করে দেয়। কেন খারিজ করে দেয়? ওই আবেদনে যারা কর্মচারী ছিল, কর্মচারীদের পক্ষে আবেদন করেছিল হিমাচল প্রদেশের রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন প্রদেশের এমপ্লয়মেন্ট রিভাইস পলিসিকে বাতিল করে, কিন্তু যারা কর্মচারী
কিন্তু আমাদের রাজ্যের বর্তমান রাজ্য সরকার সেখানে আমাদের পক্ষে কিন্তু আপিল করেনি, আরো অন্যভাবে তারা সেখানে আপিল করে, যার কারণে আমরা সেটা রক্ষা করতে পারি। যাই হোক, আর একটা দেশ ছিল অন্ধ্রপ্রদেশের ভারতবর্ষের সংবিধানের কোনোটাই রক্ষা করা হয়নি। সম্পূর্ণভাবে 100% রিজার্ভেশন করে চাকরি দেওয়া হয় অন্ধ্রপ্রদেশে। কারণ সেই অন্ধ্রপ্রদেশের শিক্ষকদের চাকরিকে রেখে দেয় এবং তাদের যে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি সেই পলিসিকে বাতিল করে। তো কোর্ট কি বলতে চায় সেখানে? কোর্ট চাইছিল পলিসিটা বাতিল হোক, কিন্তু যারা কর্মচারী তাদেরকে রেখে দিন, পরবর্তীকালে যাতে সেই রকম ভাবে আর না করা হয়। সেই কারণে আমি বলতে চাই, রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে সহযোগিতা চাকরিটা আমরা আগের মধ্যে থাকতে আমাদের সঙ্গে আলোচনা টেবিলে বসি। আমি এই ধর্ম মঞ্চ থেকে আবেদন করব বর্তমান রাজ্য সরকারকে, ওনারা কথা দিয়েছে আমাদেরকে, এবং বর্তমান রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী, রাজ্যে উনি ইয়ুথ আইকন হিসাবে প্রচলিত, এবং তা সত্ত্বেও উনি অনেক সময় আমাদের সঙ্গে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি ভুলে যান মাঝে মধ্যে। শুধু আমি স্মরণ করিয়ে দিতে চাই, বিনয়ী হন, আমাদেরকে রক্ষা করতে পারে। কারণ 127 প্যারা অনুসারে আমাদের চাকরি এখনো আছে, এখনো তাদের চাকরি কাউন্ট হয়েছে। কিভাবে? আমি তখন উদাহরণস্বরূপ বলেছিলাম, আমাদের মতো টার্মিনেশন হয়ে যারা ট্যাগ দিয়ে পরবর্তীকালে চাকরিতে যোগদান করে তাদের সার্ভিস কাউন্ট করা হয়। সার্ভিস কাউন্ট করার অর্থ হলো যে এই দীপক ভোটার জাজমেন্টে 125 প্যারা অনুসারে তাদের চাকরিটা আবার কাউন্ট করা হয়, সিনিয়রিটি আবার যুক্ত করা হয়। এই একটা অংশ যদি বিষয় আপনারা আরো একটু বিশ্লেষণ করুন যে 122 প্যারা অনুসারে কি লেখা আছে। 122 প্যারাতে লেখা আছে যাদের সিলেকশনকে চ্যালেঞ্জ করা হয়েছে শুধু তাদের চাকরি বাতিল হওয়ার কথা। যখন আমাদের বিপক্ষে যে উকিল প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল উনিও জাজমেন্ট বাইর হওয়ার পর উনিও বলেছিল যে যাদের নামে বেকাররা চ্যালেঞ্জ করেছিল তাদের চাকরি বাতিল। উনি ভিডিও ক্লিপে যাদের নামে চ্যালেঞ্জ করা হয়েছে তাদেরই চাকরি বাতিল। আর রাজ্য সরকার বিকল্প যে 462 জন, তাদের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। কারণ আমি বারবার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কোনো কোম্পানির সঙ্গে কেউ যদি চাকরি করে 3 বছর হওয়ার পর সেটাকে কিন্তু চাকরি থেকে টার্মিনেশন করলেও অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। সার্ভিস কন্ট্রাক্ট রুলস অনুসারে রাজ্য যিনি চাকরিতে যোগদান করে উনি জানেন না যে ওনার চাকরি 1 বছর 2 বছর 3 বছর পরে চলে যাবে, এইরকম ওনার টার্মস এন্ড কন্ডিশন ছিল না। টার্মস এন্ড কন্ডিশন কি ছিল? রিভাইজ এমপ্লয়মেন্ট অনুসারে তারাও আবেদন করেছিল এবং সেই অনুসারে তারা সিলেকশন হয়েছিল এবং সেই অনুসারে তারা চাকরিতে যোগদান করে। চাকরি রাজ্য সরকারের সঙ্গে যে টার্মস এন্ড কন্ডিশন, যদি কোনো কোনো রাজ্য 60 বছর, কোনো কোনো রাজ্য 58 বছর, কোনো কোনো 55 বছর। আমি বলি আমাদের ত্রিপুরা রাজ্যে টার্মস এন্ড কন্ডিশন 60 বছর। এই 60 বছরের আগে যদি আমার বিনা দোষে কোনো কিছু হয়ে যায়, রাজ্য সরকারের দায়িত্ব আর একটা অল্টারনেট ব্যবস্থা করা। এটা কিন্তু ওই 465 জনের দোষ না, এটা মানতে হবে এবং বুঝতে হবে। এই জিনিসটা যদি না বুঝে আমাদের সময় আমরা কেন বলি জাস্টিস ফর 10,300, আমরা কেন বলি সবার জন্য মানে ওই 462 জন তাদের জন্য। কারণ তাদের কোনো দোষ ছিল না। দোষ ছিল কার? হবে দোষকার? দোষ সরকারের যে আমলারা তৈরি করেছিল, যারা ইন্টারভিউ নিয়েছিল, যারা আমাদের অফারে সিগনেচার করেছিল, যারা আমাদেরকে সমস্ত কিছু করেছিল, দোষ যদি থাকে তাদের কোনো সাজা হয়েছে বিপক্ষটা জাজমেন্ট অনুসারে সাজা পেয়ে পেল। আমরা কোনো দোষ ছিল না, কিন্তু আমাদেরকে হঠাৎ শুনে আমরা ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের সবার চাকরি টার্মিনেট। কোথায় লেখা সবার চাকরি টার্মিনেট? ওই চার্জখানে তো কোনোখানে লেখা নেই 10,320, কোনোখানে লেখা 10,319, কোনোখানে আমরা যদি যোগ করি 10,313, কোনোখানে আমরা দেখি 10,345 এবং কোনো জায়গাতে আমরা দেখি 10,375। তো কোনটা সঠিক কোনটা দেখি? কোনটা সঠিক কোনটা দেখি? এখন যারা এইরকম করছে তাদের আমরা এই রাস্তার মধ্যে আসছে কেন? তাদেরকে আমরা চিহ্নিত করা লেখাদের দহরণ মহরণ, যার কারণে তাদেরকে চিহ্নিত করা হয়নি।
গভীর রাজনৈতিক চক্রান্তের শিকার বারবার বলি আমি কি ভয়ান বিধান। এই রাজনৈতিক চক্রান্তের শিকারের জন্য কি আমরা সাজা ভোগ করবো? আমরা তো সাজা ভোগ করার কথা না। এভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না, স্কুলে ছেলে মেয়েদের কথা শিখানোর কথা ছিল আমাদের, কিন্তু তারা করে গেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাই আমি বলবো বর্তমান রাজ্য সরকার যে একটা তদন্ত কমিশন গঠন করেছে অতি সত্ত্বর যাতে ওই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়, জনসম্মুখে সেটা প্রকাশ করতেই হবে। প্রকাশ না করে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। আপনারা যেহেতু তদন্ত কমিশন গঠন করেছে, এই তদন্ত কমিশনের রিপোর্টের মধ্যে আপনারা চিহ্নিত করুন এবং তাদেরকে সাজা দেন। আমাদের যে অধিকার সেটাকে আমাদের ফিরিয়ে দেন। আমরা কোনোরকম কর্মকে মানতে হবে। জয়েন্ট মুভমেন্ট কমিটি এমনি তৈরি হয়নি, আমাদের সন্তান চিহ্ন ছাড়া ছিল। আমরা আজকে এক জায়গাতে কেন আমরা আওয়াজ করবো না একসাথে? অবশ্যই আমরা আওয়াজ করার দরকার, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। পরিষ্কার বলে দিই আমি, আমরা শিকার হয়ে ছিন্ন ভিন্ন ছিলাম, আমরা একসঙ্গে আওয়াজ করতে পারতাম না। এখন কিন্তু আমরা এক মঞ্চে এক আওয়াজ আমরা সামনে আগাইতে চলে যাই। ওয়ালে পিঠ লেগে গেছে, পিছবার কিছু নেই, শুধু এখন সামনের দিকে আগানোর লক্ষ্য আমাদের সামনের দিকে আগানোর লক্ষ্য মানে চাকরিটা যেমনি হোক আমাদেরকে দিতেই হবে। চাকরিটা যতদিন পর্যন্ত আমাদেরকে না দেয় ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম কি আইনের পথে কি রাস্তায় আমরা দাঁড়িয়ে যাব। এই কথা দিলাম। আমরা সতর্ক হন, রাজনৈতিক চক্রান্ত এখন আর না। এখন কোন দলকে আমরা বিশ্বাস করি না, তারা সবাই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। বলতে চাই, এও বলতে হয় 18 ইলেকশনে আমরা কোনো না কোনো একটা নির্দিষ্ট দলকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসটা যদি আমাদের ভুল বলে কথা বলে চাকরির জন্য এসেছে, চাকরি নিয়ে বাড়ি ফিরবো। কারণ আমি এখানে রাজনীতি মঞ্চ না, রাজনীতির উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের চাকরি। কারণ আমরা নির্দোষ। যারা দোষী আমাদেরকে প্রমাণ করেছে তাদেরকে ক্ষমতা প্রমাণ করা দরকার। যতদিন পর্যন্ত সেটা হয় কিন্তু আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কমিটির লড়াই সংগ্রাম চলবে এবং আন্দোলন চলবে। আমি শুধু অনুরোধ করবো, আর ত্রিপুরা বেশি বেশি সারা কোনো নগর 3জন 4জন চাকরি খাই দেবো, অথচ নামাও তখন চিনি খবর সময় খরচা পুরো খাইয়া চাকরি মান খাই অসুবিধা মান নাই। জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন খাইলে অসুবিধা মান নাই। 10,320 যে বাকি তবে যত মান নাই আন্দোলনের বছর কত খাই না করে ছোট চিনি বাকি সিমলা চিনি খাওয়া যা ফির থেকে আপনি খুনি বড় বড় চাকরি মানে আমরা দায়ী হাতে কোন কোন খুনি বড় দিবেন কোন কোন প্রশ্ন নেই। তোর সামনে সরকার যে ব্যবস্থা খাই চাকরি হয়েছে চাকরি কমাই থাকা আপনি দুঃখ পাই পাঠিও কেন ব্যাংক লোন না যা লোন আনা থাকুন জাগানি মর্গে ছেড়ে যা তারপর একদিকে চাকরি বথাঙ্কা তারপর জাগা বথাঙ্কা তাই নিজে জান বথাঙ্কা তোর সামনে আমাকে আমরা রকম সেটা কোন কোন জায়গায় বসবো সাজা খাইলে নাই এরা সাজা বড় গল্প খাইলে নাঙ্গাই আপন বাকিনো যে রিজিনাল পলিটিক্যাল পার্টি খাইটমের যারা বুদ্ধিজীবী ত্রিপুরা বিশিং কর্মচারী টিউকেসি টিউকেস নিয়ে প্রাইভেট অফিসার ফ্রড আন্দোলন খালি কাছে পাবো উন্নার খালি চিন জবাব আপনি সাফাই দিচ্ছি বাচ্চা जोंथेव फान माननाय जोङो फिलसफाफोर आंदार बुझबो बरफ पिपल हुमनाय अर्गानाइजेशनआव खामानि पाबो खुंनाय अखारायदों हाजे नों खालि जे उकिल दंमानि नांखोनो जों आइन सहजिता थाइबायदि नों बुझबाय पासा खालि आबाबिनो जत्त टिप्रा सारना पाबो बुझबो हाजि थांगा जागा फाइट खालाम बिसा पागि जों सिनेमा फेदेला एसा पर्यन्त नआबा थाइगाथाय आंगाय हिते अ जागा सिनि कुनु दोष गरै सिनि दोष आ जागानो जों चाकरि मामानि আমার পুলিশকে চলে যাব চাকরি মান খারাপ পুষা নকর নাই সেই রকম পরিধি মান নাই অতি প্রসার তেল দোষ করা হোক খান নাই আমার ভাইকে কাশ্মীরি রহমান আপনি লক্ষ্য করতে আপনার চিন্তা বুঝি নাই যতদিন না পর্যন্ত অ্যাওয়ারনেস তুমি ফেলে আপনি প্রসার হলো ততদিন পর্যন্ত সেই লড়াই সংগ্রাম তেমক্রাট সংগ্রাম আংখা খায়ও অখানাবাই বনখানি খরম ছাড়িয়ে আং আপনি শিল্পপুর আমার বন্ধুরা 18 পুরা লড়াই ধর্মনগর সাবরুম খরম সকিত অখরম যখন পর্যন্ত ধর্মনগর থেকে সাবরুম ইয়াং কাঞ্চনপুর থেকে সিমলা পর্যন্ত ত্রিপুরা লক্ষণ থেকে ততদিন পর্যন্ত সিনিয় আন্দোলন ছাত্র জিল্লা দিয়ে আমি থাকবে একমাত্র সম্ভব ত্রিপুরা সড়ক লক্ষ্য আন্দোলন পতাকা তেমন এটা তো রাজনৈতিক চক্রান্ত শিক্ষা আমি বলবো সমস্ত এসটিকে আসুন আমরা একত্রভাবে লড়াই করি আমরাই দেখিয়ে দেবো 10,300 চাকরি আমরাই শুনে দেবো এই 10,300 চাকরি
এসপি হোক, জেনারেল হোক, সবার হোক, আমরাই শিখিয়ে দেবো। যদি মরতে হয় মরবো, পুলিশ থাকতে হয় খেবো, দেন গুলি কত ভরে দরবার পাত্র না আমরা তার চিন্তাগুলো ক্রিয়া যে মানুষ যেমন কমাজা বিভিন্ন কিছু করে গুলি দিত যদি আং সারানো ছিল যত থিমানি ন দুঃখজনক ঘটনা বিষয়টি থিমানো আং খাবেন আং কামানো ছিল তাই খরচা বিনিময় শ্রীকান্ত দাস বলে বক্তব্য করতাম কাঞ্চনপুরে দর ঘটনা পরিচালন ঠিকানি আং কামানো ছিল ব্যক্তিগতভাবে কিন্তু আজ আগা থাকায় প্লেন বাই থাকো গাড়ি বাই থাকো বেগান বাই থাকো খরচা ঠিকবে না जों जागा सारा 3,000 बरफ फैसा बिनि लगे 5 जन थांगा 18,000 बरफ फैसा 18,000 बरफ माइ मासाय खिदे टका आबाद क्या थांगा आबाद मुझे बाय खरचानि बागे रासुति माइलेज माने आबाद सामने को आपन रासुति कबसाय आं बाकी ता कबसो और 18,000 बरफ पुरा सम्पूर्ण भविष्यत लस कमै जानाय आबादे आं बन्धुनि कबकुंडारफ्रा नरक फादि जोंनाय बाक्सा फाराग बिसा फादि চিনেরও খালি আমার যত বুদ্ধিজীবীরা আবেদন খাইও এবং রাজ্যের যত সরকার আবেদন আমি রাজ্যের সমস্ত জনগণকে আবেদন করছি আমাদের এই আন্দোলনে যাতে সাহায্য সহযোগিতা করে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদের এই আন্দোলনে না হয় তার জন্য আমি আরক্ষা প্রশাসন রাজ্য প্রশাসন রাজ্যের বুদ্ধিজীবী মহল সাধারণ জনগণ তাদের কাছে আমি আবেদন করি এই কয়েকটা কথা বলে আমার যে আলোচনা আমি এখানে শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ যতগুলো ধন্যবাদ